সালাম আলাইকুম। যারা যারা আমার মতে মতাদর্শী বা বিশ্বাসী তারা ভিডিওটা শেয়ার করবেন। ডক্টর ইউনূসের সামনে একটু যাওয়া দরকার ভাই। আমার কাছে মনে হয় কি যে একটা রাষ্ট্রের যিনি সরকার প্রধান আছেন তিনি যদি দুর্বল হন, আর এই বাহিনীগুলোর সাথে যারা কানেক্টেড তারা যদি দুর্বল হন, অবশেষে বিএনপিকে নিয়ে সেই জল্পনা কল্পনা সত্যি হল। আবারও প্রফেসর ইউনূসের বিরুদ্ধে বিএনপির নতুন তৎপরতা। দর্শক, সত্যি কি আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো বেল নেই? আওয়ামী লীগের খাওয়া শেষ, আওয়ামী লীগের সমস্ত স্বপ্ন শেষ, এভাবেই কি বাংলাদেশের জনগণ ভাবতে শুরু করেছে? এবং এই ভাবনাটার প্রতিফলন আগামী নির্বাচনে কিংবা আগামী সময়গুলোতে আমরা দেখব। সেই প্রশ্নগুলো সামনে এসেছে। কিভাবে প্রশ্নগুলো সামনে আসলো? আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রিয় দর্শক, কথা না বেরিয়ে চলুন মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখে আসি। দেখার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। সালাম আলাইকুম। যারা যারা আমার মতে মতাদর্শী বা বিশ্বাসী তারা ভিডিওটা শেয়ার করবেন। ডক্টর ইউনূসের সামনে একটু যাওয়া দরকার ভাই। আমার কাছে মনে হয় কি যে একটা রাষ্ট্রের যিনি সরকার প্রধান আছেন তিনি যদি দুর্বল হন, আর এই বাহিনীগুলোর সাথে যারা কানেক্টেড তারা যদি দুর্বল হন, তাহলে রাষ্ট্রের পরিণতি আরো খারাপ দিকে যাবে। এমনি ভারত বাংলাদেশ বর্ডারে প্রতিনিয়ত বিএসএফ এর যে ঘটনা সেগুলো নিয়ে কথা বলতে বলতে যখন আমরা ক্লান্ত, এর মাঝখানে বিএসএফ এর থেকে আরো 2 ধাপ আগাইয়া মিয়ানমারের আরাকান গোষ্ঠী যা শুরু করছে এটার জবাব দেওয়া দরকার। মানে এটা কখন হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবারের দুজনকে আরাকান আর্মি ধরে নিয়ে যাবে, নাকি উপদেষ্টা আসিফ নজরুল স্যারের ছেলে মেয়ে অথবা পরিবারের কাউকে ধরে নিয়ে যাবে, নাকি আমাদের সেনাবাহিনী বা বিজিবির বা নৌবাহিনীর যারা পরিবার আছেন বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সন্তানদেরকে ওই আরাকান আর্মি ধরে নিয়ে যাবে? তখন কি আপনাদের ঘুম ভাঙবে? মিনিমাম লেভেলে আমরা তো একটা বেসকি দিতে পারি, আমি হচ্ছে একটা হুঙ্কার তো দিতে পারি। মানে আমার কাছে তো মনে হচ্ছে কিছুই হচ্ছে না। এর মাঝখানে পেশ হচ্ছে আরাকান আর্মির যে প্রধান, সে কিন্তু গেল কয়েকদিন আগে বলছিল যে আরাকান আর্মির একটা ঘাটিতে যে হামলা হয়েছে সেখানে নাকি বাংলাদেশ থেকে মদত দেওয়া হয়েছে, মেশিনারিজ দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, একটা অভিযোগ কিন্তু তাদের ছিল। তো এই অভিযোগটার পরে আমরা রাষ্ট্র থেকে আসলে কি রিয়েকশন দিচ্ছি? পাকিস্তানের বিপক্ষেও কিন্তু সে অভিযোগ তুলছে। এবার দেখেন, এর আগে তো একটু রহম টহম ছিল, বাট এখন একদম খুললাম খোল্লা। সেন্ট মার্টিন থেকে 14 জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এই খবরকে আজকে নতুন করছি। কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এই 14 জন জেলেকে ধরে নিয়ে যায়। 30 সেপ্টেম্বর সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর এলাকা থেকে 2টি ট্রলার সহ তাদেরকে অপহরণ করা হয়। সেখানে যারা স্থানীয় বোট মালিক সমিতির আছেন তারা বলছেন যে সকালে কাউখালী ঘাট থেকে বেশ কয়েকটি ট্রলার মাছ শিকারে যায়। তো এর মধ্যে কালাম সৈয়দ আহমেদের মালিকানাধীন 2টি ট্রলারে 14 জন মাঝি মাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আর এই ঘটনাটা বারবার হচ্ছে, রিপিটেড হচ্ছে, বাংলাদেশকে মাপতেছে। এবার তো প্রতিহিংসাও তারা এখানে অ্যাপ্লাই করতেছে। সেন্ট মার্টিন এরিয়াতে বিভিন্ন সময় গুলি বর্ষণ করে আইসা মনমতো সাগরেদের বাবার এরা নিয়ে যাচ্ছে, আর আমরা দেখতেছি, অবজারভেশন করতেছি। ওয়াই? মানে আর কতদিন আমরা অবজারভেশন করবো? আপনি দেখেন, এখন তাদের বক্তব্য যে বারবার এই ধরনের ঘটনায় জেলেদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে, মাছ শিকার এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তাই সরকারের সহযোগিতা একান্ত জরুরি। স্থানীয় এক জেলে যার নাম হচ্ছে নূর কালাম, তার বক্তব্য, মাছ ধরার এক পর্যায়ে অস্ত্রধারীরা ট্রলারে উঠে মাছি মাল্লাদের ধরে নিয়ে যায়, আমরা আতঙ্কে আছি। এখন স্থানীয় যিনি ইউএনও আছেন তিনি বলছেন, আমরা দেখছি, খবরটা পাইছি, আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে। এর আগে 12 সেপ্টেম্বর আরাকান আর্মি 5টি ট্রলারে 40 জন মালিক মানে মাঝি মাল্লাকে অপহরণ করে। এখন বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া এই জেলেদের মধ্যে 118 জন জেলে এখনো এই গোষ্ঠীর হাতে বন্দী আছে। বিজিবি ট্রলার মালিকদের বক্তব্য হচ্ছে, গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মোট 242 জনকে অপহরণ করেছে, 124 জন ফিরে আসছে, বাকিরা তাদের হাতে। আমাদের দেশের এই জেলে মাছিমালারা তারা কি সরকারের ট্যাক্স দেয় নাকি দেয় না? তাদের টাকা দিয়ে কি প্রতিরক্ষা ডিপার্টমেন্ট, বিজিবি, নৌবাহিনী, সেনাবাহিনী যত বাহিনী আছে তাদের বেতনের টাকা কি ঢুকে নাকি ঢুকে না? যদি ঢুকে তাহলে এই রাষ্ট্র কেন এই 118 জন অথবা এত বড় একটা এরিয়া যেখানে মানুষের জীবনযাত্রাতে মাছ ধরা ছাড়া তাদের জন্য কোনো কিছুই নাই, সেই জায়গায় কেন ব্যবস্থা নিচ্ছে না? কেন আমরা পোতায় যাচ্ছি এই দুর্বল রাষ্ট্র ব্যবস্থা দিয়া? খালি বড় বড় পাট্টা পাট্টা কথা বলা ছাড়া আসলে কি আর কোনো কিছু হচ্ছে? ভারতের গুতা নিতে পাই অস্থির শুরু হয়েছে মিয়ানমারের। আমরা মানে পদক্ষেপটা কি নিচ্ছি দেখেন। আমি বলি, মানে আমাদের হয় কি, বাংলাদেশের সিস্টেমটা যতক্ষণ নিজের সাথে না ঘটে ততক্ষণ আমরা না ফিল করি না, মনে হচ্ছে ভাই আরেকজনের সাথে করছে, আমার এত কি, এই যে আমি ভিডিও করতেছি আমার বাপে দেখলে আমার বকবো। হ্যাঁ, খুব কাছের মানুষটা অনেকে বলে তুমি এইভাবে কথা বলো না, কিন্তু মাঝে মাঝে চলে আসে মনে হয় যে ওই মাঝি মাল্লা আমারই পরিবার। সামরিক খাতে বরাদ্দ না থাকলে টাকা বাড়ান, বরাদ্দ বাড়ান, প্রবাসীদের কাছে হাত পাতেন আমরা দিব। কিন্তু ভাই আমার দেশের একজন নাগরিক, সে মাছ ধরতে যাবে, গরিব মানুষ, বর্ডারে যাবে গরু চড়াইতে, গরিব মানুষ, তারা গুলি করে মেরা ফেলবে, আর আপনারা বৈশাখ বৈশাখ পাকনা পাকনা কথা বলবেন এক একজন। হ্যাঁ, রাষ্ট্রীয় যত প্রটোকল সুযোগ সুবিধা এনজয় করবেন, চাকরিকালীন, চাকরি শেষ দেশে বিদেশে পরিবার পাঠাইয়া লাইফ কাটাবেন। তা আমরা কি, মানে কেন আমরা একটা মানে হুঙ্কা টুঙ্কা দিতে পারতেছি না? ওয়াই? পার্বত্য চট্টগ্রামের অবস্থা দেখেন, বিদেশি শকুনরা কিন্তু নজর রাখছে, সচেতন হওয়া জরুরি। ডক্টর ইউনূস, মানে আপনার মাজার মধ্যে আরেকটু জোর নেন স্যার, নিয়ে 2 একটা লাড়াচাড়া দিয়া আপনি রাষ্ট্র ক্ষমতা থেকে যান, এগুলার জবাব আপনাকে একসময় দিতে হবে। দর্শক, সত্যি কি আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো বেল নেই? আওয়ামী লীগের খাওয়া শেষ, আওয়ামী লীগের সমস্ত স্বপ্ন শেষ,
এভাবেই কি বাংলাদেশের জনগণ ভাবতে শুরু করেছে এবং এই ভাবনাটার প্রতিফলন আগামী নির্বাচনে কিংবা আগামী সময়গুলোতে আমরা দেখব? সেই প্রশ্নগুলো সামনে এসেছে। কিভাবে প্রশ্নগুলো সামনে আসলো? আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি আমেরিকায় অবস্থানকালে সর্বশেষ দিনে আমেরিকার একটি অনলাইন টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগ সম্পর্কে বেশ অস্বস্তিকর কিছু মন্তব্য করেছেন, সাথে প্রফেসর ইউনূস সম্পর্কে অসাধারণ কিছু পজিটিভ মন্তব্য করেছেন। সেখানেও হয়তো একটা বিতর্ক তৈরি হতে পারে, বিতর্ক তৈরি হওয়ার অপশন রয়েছে। সেই সাথে তিনি এই মন্তব্যও করেছেন যে প্রফেসর ইউনূস আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো কথা সাক্ষাৎকারে বলেননি। আদতে কি হয়েছিল, তিনি কি বলতে চাইলেন, আওয়ামী লীগ সম্পর্কে তার ভাষ্য কি, প্রফেসর ইউনূসের সম্পর্কে তার ভাষ্য কি, সেটা জেনে নিলে হয়তো আমরা এখানে একটা নতুন তথ্য পেতে পারি, নতুন তথ্য ভাণ্ডার তৈরি করতে পারি। কি বললেন শফিকুল আলম, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বিদেশি সংবাদ সংস্থায় চাকরি করতেন এবং যে সময় গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো, শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, এই খবরটা প্রথম তিনি গণমাধ্যমে তুলে আনেন। তিনি প্রথম এই খবরটা বাংলাদেশ সহ সারা পৃথিবীকে জানান। সেক্ষেত্রে তার একটা বিশাল ক্রেডিট যে তার ওই পরিমাণ সোর্স গণভবন এবং শেখ হাসিনা সংশ্লিষ্টদের জায়গায় ছিল, যে সোর্সের মাধ্যমে তিনি সর্বপ্রথম নিশ্চিত হন যে শেখ হাসিনা দেশ ছাড়ছেন। শফিকুল আলম আমেরিকায় টাইম টেলিভিশনের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি সরাসরি আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্যটা করেছেন সেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য যথেষ্ট অপমানজনক, বিব্রতকর এবং প্রচণ্ড ক্রোধ এবং রাগের জন্ম দিতে পারে। কি বললেন তিনি সরাসরি বললেন আওয়ামী লীগের কোনো বেল নাই। একেবারে এইভাবেই বলেছেন, আওয়ামী লীগের কোনো বেল নাই, ওরা তো চোর চুট্টা ছ্যাঁচোরের দল, ওদের কথা ভেবে লাভ নাই। অর্থাৎ আওয়ামী লীগ চোর চুট্টা ছ্যাঁচোরের দল, ওদের বেল নাই। এবং তিনি এটাই বলেছেন, খাঁটি বাংলা ভাষায় বলেন ওদের বেল নাই, ওদের বেল নাই, আসলে ওদের গোনার টাইম নাই, এভাবেই তিনি বলেছেন। এবং খুবই তুচ্ছ তাচ্ছিল্য করেই বলেছেন যে এই মুহূর্তে যে অবস্থা, তাতে আওয়ামী লীগের কোনো বেল নাই, সুদূর ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো বেল তৈরি হওয়ার সম্ভাবনাও তিনি দেখছেন না। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তার বিভিন্ন কথাবার্তা এবং অ্যাক্টিভিটিসের কারণে তাকে বিভিন্ন ধরনের যে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে, সেই ব্যাপারে তিনি কি ভীত, তিনি কি এক ধরনের ভীতিকর পরিবেশে বাস করছেন? সেই প্রশ্নের তিনি উত্তরে যেটা বলার চেষ্টা করেছেন, কারণ আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে ইংল্যান্ড সফরে তাকে যাচ্ছে তাইভাবে অপদস্থ করার চেষ্টা করেছিলেন সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া অনলাইনেও নাকি তাকে প্রাণনাশের হুমকি টুমকি এগুলো দেওয়া হয়, তিনি নিজেই স্বীকার করেছেন। বলেছেন যে প্রতিনিয়তই দেওয়া হয়, প্রতিটা ইয়েতে কমেন্টেই দেখা যায় এই ধরনের কোনো না কোনো কথা আছে, মেসেজ আছে, ফোন আছে, এগুলো দেওয়া হয়, কিন্তু এগুলো আমি কেয়ার করি না, এগুলো কেয়ার করার কোনো মানেই হয় না, কারণ আমি আত্মবিশ্বাসী যে আমি কোনো খারাপ কাজ করিনি, আমি সৎ জীবনযাপন করছি এবং প্রফেসর ইউনূসের সঙ্গে কাজ করে এই সময়টা 14 মাসে আমি গর্বিত যে এরকম একটা কাজ করতে পারছি। কোটি কোটি টাকা এমনি উপার্জন করা যায়, কিন্তু সম্মান অর্জন করা যায় না, যে সম্মানটা আমি অর্জন করতে পারছি এই সময়। আর তিনি বলেছেন যে আমি প্র্যাকটিসিং মুসলমান, আমি তকদিরে বিশ্বাস করি, হায়াত মৌতে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আমার যতদিন হায়াত আছে আমি বাঁচবো, যখন হায়াত শেষ হয়ে যাবে আমি মরে যাব, সুতরাং প্রাণনাশের হুমকি দিয়ে আমাকে কোনো লাভ নেই। তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে আরেকটা কথা, শেখ হাসিনা সম্পর্কে তিনি মন্তব্য করেছেন শেখ হাসিনা নিজে একটা চোরের গোষ্ঠী পুষেছেন। ঠিক এই বাক্যেই তিনি বলেছেন যে শেখ হাসিনা নিজে একটা চোরের গোষ্ঠী পুষেছেন, সব চোরের গোষ্ঠী, এভাবে তিনি বলেছেন। অর্থাৎ নতুনভাবে তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে শেখ হাসিনা চুরি করেছেন। এই ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ এর আগে তাকে ব্যবহার করতে শুনিনি। তিনি শেখ হাসিনাকে সরাসরি চোর বললেন এবং শেখ হাসিনা দেশের কি কি চুরি করেছে সেটা মনে হয় এই মুহূর্তে জনসম্মুখে আসা উচিত সরকারের তরফ থেকে, প্রমাণ সহকারে, যেন তাকে চোর সাব্যস্ত করতে পারেন শফিকুল আলম এবং সরকারের লোকজন, যেন সেটা নিয়ে কোনো প্রশ্ন না থাকে যে শফিকুল আলম মুখে বলছেন চোর কিন্তু কোনো প্রমাণ দিতে পারছেন না। শফিকুল আলমের এখন দায়িত্ব হয়ে গেল যে কি কি জিনিস চুরি করেছেন তিনি নিজে, চোরের গোষ্ঠী তার সঙ্গে যারা কাজ করেছে সেটাকে তিনি আখ্যা দিচ্ছেন, সেটা ঠিক আছে, কিন্তু শেখ হাসিনা হারসেলফ তিনি কি কি চুরি করেছেন তার একটা ফর্দ, একটা লিস্ট বোধহয় দেওয়া উচিত জনগণের, সেই তথ্যটা জানার জন্য, পরিষ্কার হওয়ার জন্য। তিনি প্রফেসর ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন সেটা হচ্ছে প্রফেসর ইউনূস একজন নির্লোভ মানুষ, তার কোনো লোভ নেই, এই ইহলৌকিক কোনো লোভ নেই, কোনো সম্পদের প্রতি লোভ নেই, একটি টাকার উপরে তার লোভ নেই, খুবই সাদামাটা জীবনযাপন করেন, এমনকি তার একটা গাড়ি নেই, একটা বাড়ি নাই, একটা ফ্ল্যাট নাই, কোনো প্রতিষ্ঠানে 1 টাকার কোনো শেয়ার নাই, এই কথাগুলো তিনি বলেছেন। এবং বলেছেন যে এগুলো তিনি 50টিরও বেশি প্রতিষ্ঠান নিজ হাতে তৈরি করেছেন। গ্রামীণ টেলিকমের কথা বলেছেন যে গ্রামীণ টেলিকম তিনি নিজের হাতে তৈরি করেছেন, সেখানে ইচ্ছা করলে তার শেয়ার রাখতে পারতেন, তিনি তার নামে কোনো শেয়ার নেই, একটি প্রতিষ্ঠানে কোথাও তার নামে কোনো 1 টাকার শেয়ার নেই, এমনকি তার পরিবারের কারো নামেও কোনো শেয়ার নেই, কোনো মালিকানা নেই, তার যে 2 কন্যার নামে কোথাও কিছু নেই। অর্থাৎ তিনি বলতে চাইলেন যে প্রফেসর ইউনূসের একটি কার নেই,
এখানে খুবই উল্লেখযোগ্য একটা ব্যাপার যে প্রফেসর ইউনুস, আমরা যাকে জানি যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে উঠে আসা একজন মানুষ যিনি নোবেল পেলেন, সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন, বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় ইনফরমেশন শুনি যে বিশ্বের বিভিন্ন দেশে তার বড় বড় ইনভেস্টমেন্ট রয়েছে। সেই তথ্যগুলো তাহলে আজকে থেকে ভুল প্রমাণিত হয়ে গেল। শফিকুল আলম যেটা বলছেন যে প্রফেসর ইউনুসের কোনো সম্পদ নেই, কোনো প্রতিষ্ঠানে, কোনো জায়গায়, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে 1 টাকার কোনো শেয়ার নেই, এমনকি তার মালিকানায় একটা গাড়িও নাই। এবং তিনি বলছেন যে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের আমন্ত্রণ জানাচ্ছি, তারা এসে খুঁজে দেখুন নিউজ পেলে নিউজ করে দিন। প্রফেসর ইউনুস খুবই কনফিডেন্ট তার জায়গায়, তার সততার জায়গায় খুবই কনফিডেন্ট। আপনারা আসুন, ইনভেস্টিগেট করুন, করে কিছু পেলে নিউজ করে দিন, আমরা কিচ্ছু বলবো না, আমরা এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করবো না। কারণ এটা বলতে গেলে আপনারা তো বলবেন যে আমরা কথা বলার স্বাধীনতা দিই না, আমরা সংবাদপত্রের স্বাধীনতা দিই না, আমরা কোনো কিছু বলবো না, আপনারা কোনো কিছু পেলে আপনারা লিখে দেন, এইটা বলার চেষ্টা করেছেন। ব্যাপারটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আসলে ব্যাপারটা আমার কাছে খুব মজার লেগেছে যে এরকম একজন অসাধারণ সাদামাটা মানুষ এবং একজন গরিব মানুষকে আমরা আমার দেশের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি, যার মালিকানায় একটি গাড়িও নেই। একটি মোটামুটি পুরাতন একটা গাড়ি বাংলাদেশের মার্কেট থেকে ভালো মানের একটা গাড়ি 10-12 লাখ টাকা দিয়ে পাওয়া যায়, সেই টাকাটাও তার নেই। তার মানে সেই টাকার পরিমাণের তার একটা গাড়িও নেই। এটা কিন্তু খুবই উল্লেখযোগ্য একটা ইনফরমেশন, এবং এই ইনফরমেশনটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া উচিত যে প্রফেসর ইউনুসের ব্যক্তি মালিকানায় একটি গাড়িও নেই। অবশেষে বিএনপিকে নিয়ে সেই জল্পনা কল্পনা সত্যি হল। আবারও প্রফেসর ইউনুসের বিরুদ্ধে বিএনপির নতুন তৎপরতা। দর্শক, আমি যেটা বলে আসছিলাম যে 13 জুন যে লন্ডন কেলেঙ্কারি, তারেক ইউনুস যে লন্ডন বৈঠক, সেই বৈঠকের পর হঠাৎ করে বিএনপির চরিত্র বদলে গেছে। বৈঠকের আগে কি ছিল? ইউনুস সুদখোর, ইউনুস বাংলাদেশ বিক্রি করে দিচ্ছেন, এবং একটা শব্দ বিএনপি বারবার বলতো মানবিক করিডোর, মনে আছে? যে মানবিক করিডোর দিয়ে দিচ্ছেন, স্টার্লিং কিনেছেন, তাও ওই মানবিক করিডোর দেওয়ার জন্য মির্জা আব্বাস নিজে বলেছে ইউনুস খারাপ, সেন্ট মার্টিন বিক্রি করে দিচ্ছে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দিচ্ছে। এর বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল আন্দোলন করত, এবং সকাল সন্ধ্যা মানবিক করিডোর, দেশ বিক্রি, এগুলো চলবে না, এর কোনো এখতিয়ার নাই, এটা পার্লামেন্ট করবে, এই সরকারের কোনো অধিকার নাই, কত কথা আপনারা শুনতেন না? এবং তার ধারাবাহিকতায় একটা নাম বিএনপি খুব ব্যাপকভাবে বলতো, খলিলুর রহমানের পরিবারের সদস্যরা কেউ ইহুদি, তার শালি বিয়ে দিয়েছেন ইহুদির কাছে, কত তথ্য বিএনপি ছড়াতো, মনে আছে? কিন্তু হঠাৎ করেই ঝড়ের মতো একটা লন্ডন বৈঠক, 13 জন ইউনুসকে ভালো বানিয়ে দিয়েছে বিএনপির কাছে। খলিলুর রহমান দুধের ধোয়া। 13 জনের আগে রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে বলেন 3 উপদেষ্টা পদত্যাগ চাই, ডক্টর খলিলুর রহমানের, আসিফ এবং মাহফুজের। এবং কত লাফালাফি, ব্যাঙের মতো লাফাইতো এই চান্দা, রবিউল, নয়ন, ইশরাক, শেষরা ইশরাক, মনে আছে? কিন্তু 13 জনের পর সব চুপ। ইউনুস ভালো, আর পদত্যাগ চাই না, খলিলুর রহমানকে পাশে বসিয়ে আমির খসরু সংবাদ সম্মেলন করে। মজা না বিষয়টা? এবং ইউনুসের বিরুদ্ধে সবকিছু বলা বন্ধ হয়ে গেছে। এরপর থেকে ইউনুসকে গ্লোরিফাই করে বক্তব্য দিয়েছিল বিএনপি। হ্যাঁ, ইউনুস মহান, এবং গ্লোরিফাই করতে করতে একটা পর্যায়ে এসে জাতির বা বিএনপির আব্বা মানতে শুরু করে ইউনুসকে। যেমন মির্জা ফখরুল বলেছে যে জিয়াউর রহমানের মধ্যে, প্রফেসর ইউনুসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই। মজা না? কিন্তু আমরা বলেছিলাম যে লন্ডন কেলেঙ্কারি, এটা টিকবে না। এখন সেই পদত্যাগ থেকে খলিলুর রহমানরা বিএনপির আব্বা হয়ে গেছে, ইউনুসকে গালি দিতে এখন ইউনুস বিএনপির কাছে জিয়াউর রহমান হয়ে গেছে, হোয়াটএভার। কিন্তু এই দিন আসবে বিএনপি আবার ইউনুসকে গালাগালি করবে। হ্যাঁ, সেই দিন এসে গেছে। অবশেষে বিএনপির কাছে এখন ইউনুস ভালো না। এখন আবার ইউনুস ক্ষমতা লোভী, 2 দিন পর বলবে যে ইউনুস দেশ বিক্রি করে দিচ্ছে, অমুকের পদত্যাগ চাই, তমুকের পদত্যাগ চাই, শুরু হয়ে গেছে। আমি আসছি আপনাদের নিয়ে। তো দর্শক, বিএনপির চরিত্র এটাই। বিএনপি ঘুরে ফিরে ওই যে ন্যাড়া বেলতলায় যায়, একটু দেরিতে যায়, বারবার বেলতলায় যায়। যেমন বিএনপি এক সময় 94 সালে বিভিন্ন সময় খালেদা জিয়া নিজে বলতেন তত্ত্বাবধায়ক সরকার কি, এটা বাংলাদেশের মানুষ বুঝে না, এটা খায় না, মাথায় দেয়। কিন্তু কয়েক যুগ ধরে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কান্নাকাটি করতে করতে নিজেরা পারেনি, এখন হয়তো ছাত্রদের কারণে তত্ত্বাবধায়ক সরকার আসবে। ঠিক তত এখন পিআর কি বুঝে না, পিআর খায় না, মাথায় দেয়। কিন্তু আপনি লিখে রাখেন, এমন দিন আসবে বিএনপি পিআর চাইবে, পিআরের জন্য বিএনপি আন্দোলন করবে। বিএনপির ইতিহাস এটা, চরিত্র এটা। বিএনপি কখনো জামাত ইসলামী ছাড়া ক্ষমতা আসতে পারেনি, এখন জামাত ইসলামী তাদের প্রধান প্রতিপক্ষ, অতএব বিএনপি ক্ষমতা আসবে এটা অসম্ভব, আসবে না, চিন্তা করি না। এখন বিএনপির কপালে ক্ষমতা নাই, ক্ষমতা যা এই 5 আগস্ট থেকে ভোগ করছেন, চান্দাবাজি ইচ্ছে মতো করেছেন, এটা নিয়েই সন্তুষ্ট থাকেন, রাষ্ট্র ক্ষমতায় আসা লাগবে না। এখন অলরেডি ইউনুসকে গালাগালি শুরু করে দিয়েছে। যেমন জয়নুল আবেদিন ফারুক, এই ফারুককে যিনি প্রবাসীর স্ত্রীর পেটে বাচ্চা দিতে চান এবং ভালো ইংরেজি বোঝেন, প্রবাসীর স্ত্রীর সাথে সুন্দর সুন্দর ইংরেজি বলতে পারেন, আমরা দেখেছি। এই ফারুক সাহেব বলছেন প্রধান উপদেষ্টার বক্তব্যে,
তো প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখলেন। তো ভিডিওগুলো দেখে আপনারা কি জানলেন বুঝলেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর এরকম গরম গরম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।